আপনি শেষ কবে টিভি বা মেইন স্ট্রিম মিডিয়া দেখে কোনো খবরটা বিশ্বাস করেছেন? সত্যি করে বলুন তো, খবর জানার পরে বা দেখার পরে যাচাইয়ের জন্য সর্বপ্রথম ফেসবুক বা ইউটিউবের দ্বারস্থ হচ্ছেন না? আজকের এই ভিডিওতে আমরা বুঝবো কেন বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মেইন স্ট্রিম মিডিয়া থেকে মুখ ফিরিয়ে সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টিভিস্টদের উপরে বেশি বিশ্বাস করছে। বাংলাদেশের প্রথম মিডিয়া কেন্দ্রিক ওপিনিয়ন সার্ভে, যা বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স 2025 সালের জানুয়ারিতে পরিচালনা করেছিল, যেখানে 45,000 পরিবারের ওপর মিডিয়া ট্রাস্ট এবং ইন্ডিপেন্ডেন্স নিয়ে সার্ভে করা হয়েছিল। সার্ভেতে দেখা গেছে যে পাবলিক ট্রাস্ট সোশ্যাল মিডিয়ায় বাড়ছে, অন্যদিকে ট্র্যাডিশনাল মিডিয়ায় কমছে। এটা মিডিয়ার স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এছাড়া আইএনআর এর সার্ভেতে দেখা যায় যে 57% বাংলাদেশি মনে করে যে 5ই আগস্টের পরে মূলধারার মিডিয়া ফেক নিউজ ছড়ায় বেশি। এই যেমন গত 31শে ডিসেম্বর বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার জানাজাতে তার মৃত্যুর জন্য স্পষ্ট ভাষায় ফ্যাসিস্ট শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে বলেন, এই মৃত্যু থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। কিন্তু প্রথম আলো সেখানে নিউজ করে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না। বক্তব্যকে ঘুরিয়ে নিউজ করা একটা স্পষ্ট দ্বিচারিতার উদাহরণ। এছাড়াও ফ্যাসিস্ট আমলের মূল অপরাধীরা জেলে থাকায় বাংলা ট্রিবিউন নিউজ করে কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটালেন বিজয়ের কারিগররা। এখানে তাদের অপরাধকে আমলে না নিয়ে সুকৌশলে তাদের মুক্তিযোদ্ধা পরিচয় সামনে এনে তাদের অপরাধকে নগণ্য করে দেখানো হয়েছে, যার ফলে মিডিয়া সম্পর্কে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেখা যেত টিভি নিউজ পেপারে এক ধরনের খবর আর ফেসবুক লাইভ বা ইউটিউবে একেবারে ভিন্ন চিত্র। তখন মেইন স্ট্রিম মিডিয়াতে দেখানো হতো মেট্রো রেলের আগুন, বিটিভি ভবনে হামলার নিউজ, আর সোশ্যাল মিডিয়াতে দেখা যেত ফ্যাসিস্ট বাহিনীর হাতে একের পর এক খুনের খবর। তখন অনেকেই ভেবেছিল চ্যানেল পাল্টালেও কথা একই, সব মিডিয়াই সরকারের পোষ্য। তাহলে প্রশ্ন হচ্ছে, সত্যটা কোথায়? এখানেই মূল প্রশ্নটা আসে, কেন মেইন স্ট্রিম মিডিয়ার উপর বিশ্বাস কমছে মানুষের? প্রথম কারণ, রাজনৈতিক ও কর্পোরেট চাপ। বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়া হাউসের মালিকানা রাজনৈতিক দল বা বড় কর্পোরেট গ্রুপের সাথে যুক্ত। ফলে মানুষ মনে করে নিউজের সব কথা বলা হচ্ছে না, কিছু কথা ইচ্ছা করেই বাদ দেওয়া হচ্ছে। এমনকি নিজের বিরুদ্ধে যায় এমন খবর মিডিয়া প্রকাশ করে না, উপরন্তু নিজের পক্ষে নেওয়ার জন্য মিথ্যা নিউজ করে। এভাবে একই ঘটনা বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে দেখানো হলে বিশ্বাস নষ্ট হওয়াটা একেবারেই স্বাভাবিক নয় কি? দ্বিতীয় কারণ, সেনসেশনালিজম আর নিজস্ব এজেন্ডা। রেটিং বা ক্লিকের জন্য অনেক সময় খবর হয় সত্য মিথ্যার সংমিশ্রণে, একটা জগখিচুড়ি নিউজ যাকে বলে। হেডলাইন একরকম কিন্তু ভিতরে একদমই ভিন্ন কথা। এতে ধোঁকা খেয়ে মানুষ ধীরে ধীরে মেইন স্ট্রিম মিডিয়ার উপর আস্থা হারায়। তৃতীয় কারণ, ভুল খবর আর দেরিতে সংশোধন। অনেক সময় দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়ায় প্রকাশিত খবর প্রকাশের পরে ফ্যাক্ট চেক করলে তা ভুল প্রমাণিত হয়, কিন্তু ততক্ষণে সেই খবর সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হয়ে যায়। ভুল হলে দ্রুত স্বীকার না করলে বিশ্বাস আর ফিরে আসে না। এখন আসি মূল প্রশ্নে, তাহলে মানুষ সোশ্যাল মিডিয়াকে কেন বেশি বিশ্বাস করছে? প্রথম কারণ, নিজের মনের মতো মানুষ দেখা যায়। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা মিডিয়ার মতো খুব ফর্মাল ওয়েতে স্ক্রিপ্টেড কথাবার্তা বলে না, মানুষের পালস বুঝে তারা কথা বলে। ভুল করলে স্বীকার করে লাইভে অথবা কমেন্টের মাধ্যমে সরাসরি মানুষের সাথে কথা বলে। এতে তাদের প্রতি মানুষের একটা বিশ্বাস ও ভরসা তৈরি হয়। তাই দর্শক ভাবে এই মানুষটা তো আমার মতোই চিন্তা করছে বা আমার কথাই সে বলছে, একদম আমার মনের কথাটাই উনি বলছে, ঠিক এভাবেই দর্শক চিন্তা করে। দ্বিতীয় কারণ, প্রশ্ন করার সুযোগ। টিভিতে আপনি প্রশ্ন করতে পারবেন না, কিন্তু ফেসবুক লাইভে ইউটিউবে কমেন্টে পারে, এবং রিপ্লাই পেলে মনে হয়
আপনি শুধু দর্শকই না, আপনি এই আলোচনারই একটা অংশ। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় মানুষের এই ইন্টারাকশনই মানুষকে আন্দোলনে আরও বেশি যুক্ত করেছে। তৃতীয় কারণ, দ্রুততা। ঘটনা ঘটার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলে আসে। বিশেষ করে আন্দোলন, সংঘর্ষ, দুর্যোগের সময় অনেক মানুষ টিভির আগেই লাইভ ভিডিও দেখে ফেলে। এতে সোশ্যাল মিডিয়াকে আরও অথেন্টিক মনে হয়। চতুর্থ কারণ, কম বায়াসড মনে হওয়া। ইনফ্লুয়েন্সাররা সাধারণত কোনো বড় প্রতিষ্ঠানের মুখপাত্র না বলে তাদের কথা অনেকটা স্বাধীন মনে হয়। যদিও বাস্তবে অনেক ইনফ্লুয়েন্সাররাও স্পন্সর, তবু বিশ্বাসটা পার্সোনাল লেভেলে তৈরি হয়। কিন্তু এখানেই একটা বড় সতর্কতা রয়েছে। সোশ্যাল মিডিয়া মানেই সত্য নয়। এখানেও অনেক গুজব, ভুয়া ভিডিও, এআই দিয়ে বানানো ভিডিও, ভুল তথ্য ছড়ানো হয়। অনেক সময় ফেক নিউজ এমনভাবে ছড়ানো হয় যেন সেটা বড় মিডিয়ারই খবর। তাহলে প্রশ্ন আসতে পারে যে সমাধানটা কি? মিডিয়ার দায়িত্ব আরও ট্রান্সপারেন্ট হওয়া, সঠিক ও নির্ভরযোগ্য সোর্স উল্লেখ করা, ভুল হলে তা দ্রুত স্বীকার করা। আবার আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হলো একাধিক সোর্স দেখে সিদ্ধান্ত নেওয়া, ইনফ্লুয়েন্সার আর সাংবাদিকের পার্থক্য বোঝা, অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে যাচাই বাছাই করে যে কোনো খবর বিশ্বাস করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মিডিয়া লিটারেসি। স্কুল কলেজ থেকেই শেখানো দরকার কোন খবর সত্য, কোন খবর গুজব, আর কোন খবরটা খবরই না। সবশেষ একটা কথা, বিশ্বাস হারানো যেমন বিপজ্জনক, তেমনি ভুল জায়গায় বিশ্বাস করা আরও ভয়ঙ্কর। বাংলাদেশের ইনফরমেশন দুনিয়া বদলাচ্ছে। এই বদলের মধ্যে আমাদের হতে হবে আরও স্মার্ট দর্শক। এই ছিল দ্য ইনক্লুসিভের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজনের আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।